আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাই আসলে ভিডিও রিভিউ দেয়, বই নিয়ে, মুভি নিয়ে, সিরিজ নিয়ে। আমিও অনেকবার ভেবেছি দিব, কিন্তু আজ দেই কাল দেই, ইচ্ছা করে না, অলসতা, সময় পায় না, সব কিছু মিলিয়ে আমি আজকে চেষ্টা করছি একটা ভিডিও রিভিউ দেওয়ার, একটা মুভির। এবার ঈদের এই মুভিটা বেশ ভালো জনপ্রিয় হয়েছে, দাগি। আর এই মুভিটাতে আমার ভার্সিটির একজন বড় আপু একটা অংশ, তার প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে ছিল কাশফি আপু। সেই জন্য স্পেশালি কাশফি আপুর জন্য, এবং আমি একটু সাহস করছি যে না, দিয়েই দেখি ভিডিও রিভিউ কেমন হয়। আর এই অভিনয় বা কারা কারা করেছেন কলাকুশলী মোটামুটি সবাই জানা। এরপরেও আমি দিয়ে দিব সবার নাম। আমি আসলে এখন বলছি না, সেটা অতিরঞ্জিত হয়ে যাবে কিংবা ভিডিওর সময় বাড়িয়ে দিবে, তাই শুরু করে ফেলি। নাটক করে যাচ্ছে, যেহেতু সিনেমা রিভিউ একটু ঢং ঢং করেই যাই। যাই হোক, এখানে নিশু একজন চরিত্র, মূল চরিত্র। তার যে কয়েদি নাম্বার সেটা হচ্ছে 7, 8, 6। আমার প্রথম প্রশ্ন এখানেই যে 7, 8, 6 এটার রহস্যটাকে কেন সুন্দর করে উন্মোচন করা হলো না। যাই হোক, এখানে তমা মির্জা নিশোর বিপরীতে আছে। আসলে বিপরীতে আছে কি না সেটা দর্শক যারা দেখেননি তারা দেখবেন। এখানে নিশো 14 বছর পর জেল থেকে ছাড়া পায়। 14 বছর আগে সে একটা খুন করেছিল, এবং সেই খুনের দায় তার মনে, তার পরিবারে দাগ লাগিয়ে দেয়, এবং সেই জন্যই সে দাগি। 14 বছর পর যখন সে বের হয়, তখন সে দেখে তার আশেপাশের পরিবারের সমস্ত কিছু বদলে গেছে। তমা মির্জাকে সে ভালোবাসত, কিন্তু নিশো যে চরিত্রটা, তার ছিল বেশ লোভ। সেই লোভের খাতিরে সে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে কাজ করত, আর গালিবের বলি আওড়াতো, যার কারণে তমা মির্জার সাথে তার সম্পর্কের বেশ উত্থান পতন হতো। একটা সময় একটা চালানের জন্য নিশো ঠিক সময়ে উপস্থিত হতে না পারায় তমা মির্জার বিয়ে হয়ে যায়, এবং যখন নিশো জানতে পারে তখন সে স্বভাবতই ক্ষিপ্ত হয়ে যায়, এবং এই সময়ই একটা দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনার জেরে নিশোকে জেলে চলে যেতে হয়। জেল থেকে নিশো যখন বের হয়, তখন তাকে একজন একটা উক্তি বারবার বলে, সব কিছুই নাকি সুন্দর, আল্লাহর সৃষ্টির সব কিছুই সুন্দর। যাই হোক, নিশো বের হয়ে আসে। তার বন্ধু বাবু, সে এখনও তাকে সাপোর্ট করে, তাকে একটা চাকরিতে দেয়। তার বাবা মায়ের সাথে সম্পর্কটা নিশোর খুব যে ভালো সেটাও না, এবং নিশো যখন বাড়িতে আসে তখন দেখা যাচ্ছে যে তার পরিবারে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। নিশোর বোন 14 বছরে, তারও বিয়ে হয়ে গেছে। সেখানে যায়, সেখানেও দেখা যায় যে নিশোর কারণে তার সম্পর্কেরও কিছু উত্থান পতন ঘটে। নিশোর ব্যাপারে সব কিছু জেনে নিশোকে একটা কাজের জন্য রাজশাহীতে যেতে হয়। রাজশাহীতে গিয়ে সে দেখা পায় তমা মির্জার, তার প্রাক্তন প্রেমিকার। আর সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে তাকে কাজে নিয়োগ দেয় তারই প্রাক্তন একজন সহকর্মী। সে এখন রাজশাহীর মাফিয়া ওয়ার্ল্ডের একজন বস, অধিপতি। এখানে যে চরিত্রটা আছে, এই চরিত্রে যে অভিনয় করেছে, তার অভিনয় সবচেয়ে বেশি জঘন্য ছিল। অতিরিক্ত ভাড়ামি করতে গিয়ে তার অভিনয়ের স্বাদ পুরোটাই নষ্ট হয়ে গেছে। পুরো সিনেমায় যদি আমি বলি, এই ব্যাপারটা আমার সব থেকে বেশি বিরক্ত লেগেছে। আর কোনো কিছু আমার এতটাও বিরক্ত লাগেনি যতটা না লেগেছে এই চরিত্রটা। এর মধ্যে নিশোর যে প্রাক্তন বস,
ভারতে যে ছিল সেটা অভিনয় করেছে হচ্ছে শহীদুজ্জামান সেলিম। তার অভিনয় দুর্দান্ত ছিল। তবে গালিবের যে উক্তিগুলো যখন দিচ্ছিল সেখানে আমার মনে হয়েছে যে আরও কিছু অনুভূতি দেওয়া দরকার ছিল, কারণ গালিবের যে উক্তি সেটা অনুভব করা বা বলার মধ্যে একটা ফিল বা একটা আবেদন থাকা দরকার, যেটা আমি পাইনি। নিশো মাঝে মধ্যে যখন বলেছে কিছু কিছু সময় লেগেছে, কিন্তু আবার কিছু কিছু সময় লাগেনি। যাই হোক, তো সেও নিশোর সাথে যোগাযোগ করে। আর নিশো তার বর্তমান যে বস এবং প্রাক্তন যে বস, এই তিনজনের মাঝখানে পড়ে নিশো হয়ে যায় স্যান্ডউইচ। এই বলে ওকে সাহায্য করবা না, ওর দলের খবর আমাকে দিবা, সে বলে ওর দলের খবর আমাকে দিবা। এরকম একটা পরিস্থিতিতে এই যে দল, এই যে মাফিয়া ওয়ার্ল্ড, এই দলেরই একজন বিশ্বাসঘাতকতা করে, যার ফলশ্রুতিতে নিশোর জীবন পুরোটাই আবারও বদলে যায়। 14 বছর আগে একটা ভুলের কারণে তো বদলে গিয়েছিলই, ঠিক এই সময়ে একটা ভুল বোঝাবুঝির খাতিরে আবার বদলে যায়। আসলে আমি মুভি রিভিউ কখনো দেইনি, আমি জানি না, কি ভুলভাল বকছি, আমি বলার চেষ্টা করছি। নিশো যখন বর্তমান বস মানে রাশেদের মামুন অপুর কাছে আসে, তখন সে তার জীবনের একটা সত্য সম্পর্কে জানতে পারে, যে সত্য সম্পর্কে সে অবগত ছিল না। এই সত্য তাকে মুখোমুখি করে অন্য আর একটা পরীক্ষার, যে পরীক্ষার জন্য হয়তো কোনো মানুষ প্রস্তুত থাকে না। এরপর একটা মুখোমুখি যুদ্ধ হয়, যে যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে একজন, কিন্তু জানতে পারে না কেউই কে করেছিল বিশ্বাসঘাতকতা। এটা যদি আসলে জানা যেত মুভিতে, যার জানার দরকার ছিল সে যদি আসলে জানতে পারতো, ব্যাপারটা আর একটু সুন্দর হতো বলে আমার মনে হয়েছে। আমি জানি না আমার বোঝার ভুল কিনা, বা আমার মনে হয়েছে যে তার জানা উচিত ছিল। শহীদুজ্জামান সেলিমের সাথে আসলেই যে বিশ্বাসঘাতকতা করেছে সে কে, এটা শেষ পর্যন্ত সে জানেনি। আর শেষ অংশটা একটু ইমোশনাল। শেষ অংশ যারা দেখেননি, বা এটা নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না, ওভারঅল সিনেমার কাহিনীটা হচ্ছে এই যে 14 বছর জেল খেটে আসা একটা দাগি আসামি, সে প্রথমে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু তার নামে যে দাগ লেগে গেছে সেই দাগ আর মেটানো সম্ভব না, এবং সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আবার অপরাধের সাথে জড়িয়ে পড়ে, অপরাধ জগতেই জড়িয়ে পড়ে। কারণ যার গায়ে একবার দাগ লেগে যায় সেই হয় দাগি। তো শেষের টুইস্ট বা আর যা যা কিছু ছিল সেগুলো দর্শক দেখবেন। আমার মনে হয় দর্শকদের ভালো লাগা উচিত। একটু থ্রিলার যাদের ভালো লাগবে, সাসপেন্স ভালো লাগবে, তাদের ভালো লাগা উচিত। হ্যাঁ, আমি জানি শেষটা হয়তো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু সব কিছু তো আর ফিকশন না, জীবনটা ফিকশন না, জীবনটা সিনেমা না যে সব কিছুতেই একদম পারফেক্ট রূপকথার মতো হবে। নায়ক গরিব হোক, নায়িকা বড় লোক, নায়ক গরিব, যুদ্ধ করবে, শেষ পর্যন্ত মিলে যাবে, জীবনটা এমন না, বাস্তব এমন না, বাস্তবটা অনেক কঠিন। আর এই মুভিতে সে বাস্তবটাকে দেখানো হয়েছে, কোনো বাস্তবটা কোনো রূপকথা না। আর মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে ক্ষমা চাইনি বলে অনেকেই অনেক কিছু হারিয়েছে, বা এই টাইপের আরও কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো দেখলে ভালো লাগবে, যেটা আমি বলতে যাচ্ছি না, কারণ এই জিনিসগুলো হচ্ছে মুভিটার মজার। ছোট ছোট মুভিটার সব কিছুই সুন্দর ছিল, শুধুমাত্র রাশেদ মামুন অপুর যে
অভিনয় সেটা আমার একেবারেই ভালো লাগেনি। তার অভিনয়টা সে ভারতীয় কিছু অভিনেতার অভিনয় নকল করতে চেয়েছে এবং সে ব্যাপক হারে ফেইল। এখানে যদি সে তার নিজের স্বকীয় অভিনয় দিত আমার মনে হয় ভালো হতো। এই তো। আর তমা মির্জার অভিনয় তার সুরঙ্গ অভিনয় থেকে অনেক গুণে সুন্দর হয়েছে। এখানে তার অভিনয় নিয়ে একটা তার যেহেতু বয়সের একটা ভারী কি সেই জিনিসটা ছিল, নিশোর মধ্যেও ছিল। নিশোর মধ্যে এখানে সে অপরাধ যতই করুক তার মধ্যে যে আবেগ আর অনুভূতি ছিল সেই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এখানে এটা নিয়ে কোনো কমতে হবে না। সৈয়দুজ্জামান সেলিমের অভিনয় ভালো লেগেছে, তবে ওই যেটা বললাম গালিবের যে কথাগুলো বা তার শায়েরি বলার সময় তার যদি আরেকটু অনুভূতি থাকতো ভালো লাগতো। ওভারঅল আমি বলবো সব মিলিয়ে সিনেমাটা অভিনয়ের দিক থেকে প্লটিং, স্ক্রিপ্ট রাইটিং, প্রোডাকশন, কালারিং, ভিজুয়াল সব কিছুই খুব সুন্দর ছিল এবং শেষ অংশটা এত সুন্দর সবার খুব ভালো লাগবে। এখানে কিছু দৃশ্য আছে বাবা মেয়ের। এই দৃশ্যটা যদি দেখে কোনো বাবা মেয়ের মনে অনুভূতি না জাগে, কোনো মেয়ে যদি তার বাবার সম্পর্কে অনুভূতি না জাগে বা মায়ের সম্পর্কে তার যদি অনুভূতি না জাগে, তাকে পাষাণের থেকেও পাষাণ বলা ছাড়া কিছু উপায় থাকবে না। ওই জায়গাটা আসলে প্রত্যেকটা মানুষের মন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর খুব রোমাঞ্চকর, হাসি, মজা, জোক এইসব নিয়ে যদি কেউ মুভিটা দেখতে চান তাদের আমি মানা করব। এসব কিন্তু মুভিটা না। মুভিটার থিমটা বুঝতে হবে, এটা এক একজন এক এক রকম বুঝবে, কিন্তু একেবারে খুব হাস্যরসে ভরা, কমার্শিয়াল, দুর্দান্ত নাচ গান, আইটেম সং এসব যদি ভেবে থাকেন ভুল করবেন। আমি বলবো যে যারা একটু থ্রিলার ভালোবাসেন বা যারা খুব এমন কিছু দেখতে চান যেটাতে আপনি অন্যরকম কোনো কিছু স্বাদ পাবেন, তাহলে এই মুভিটা অবশ্যই দেখতে পারেন। ধন্যবাদ।